তো ডাবলি রিইনফোর্সড বিমের ক্ষেত্রে আমরা যে থিওরিগুলো দেখে আসছিলাম, এটা তোমাদেরকে বলছিলাম যে বাসায় একটু নিজেরা দেখার জন্য। তোমাকে দেখছিলাম। তোমাদের ক্লাস টেস্ট হবে হচ্ছে হলো ঈদের পরে। সো এটা দেখো as early as possible। আমরা দেখি আজকে যে এটাকে কিভাবে এখন ডিজাইন করা যায়। তো প্রবলেমটা এরকম যে রেক্টেঙ্গুলার বিম বলা আছে যে 13 ইঞ্চি হচ্ছিল তার উইথ, আর হচ্ছিল টোটাল ডেপথ হচ্ছিল 24 ইঞ্চি। সো এটা আমাদের গিভেন, অলরেডি গিভেন। এটা হতে পারে যে আর্কিটেকচারাল কনসিডারেশন থেকে এরকম কোনো একটা লিমিটেশন ইম্পোজ করা থাকতে পারে। and it must resist a working moment of 2530 কিপ ইঞ্চ, তার মানে 2530 কিপ ইঞ্চ মোমেন্ট তাকে ক্যারি করতে হবে। আর এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন এফএস হচ্ছে হলো 20,000 কেএসআই, বা এফসি প্রাইম হচ্ছে হলো 4 কেএসআই, আর মডিউলার রেশিও যেটাকে আমরা এন বলতেছি সেটা বলা আছে 8। এখন বলতেছে হোয়াট রিইনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড ফর দ্য ফ্লেক্সারাল ডিজাইন। যেহেতু ফ্লেক্সারাল ডিজাইন করতেছি, শুধু ফ্লেক্সারাল ডিজাইনের ইনফরমেশনটা চাচ্ছে। তো আমাদের প্রথমে যে জাজমেন্টটা নিতে হবে, আমরা এরকম অঙ্ক এর আগেও একটা করে আসছি, যে একটা ডিজাইন মোমেন্ট যদি আমাদের দেয়া থাকে, আমরা সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসাবে সেটাকে চিন্তা করছি। সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হবে, যেটা কি সিঙ্গলি রিইনফোর্সড বিম হবে নাকি হচ্ছে ডাবলি রিইনফোর্সড বিম হবে, সেই জিনিসটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে, যেটা হচ্ছে আসলে কি বিম হিসাবে আমি ডিজাইন করব। এখন বিম যদি ডিজাইন করতে হয়, আমাদের কিছু বেসিক প্যারামিটার প্রয়োজন হয়, যে ওই প্যারামিটারগুলো আমরা আগে বের করে নিই, দেন আমরা আসতেছি আর একটু ডেপথে যে কিভাবে আসলে যাব। তো আমাদের এফএস দেওয়া আছে এখানে, আর এফসি প্রাইম যেহেতু দেওয়া আছে, আমরা এফসিটাও বের করতে পারবো, যে 0.5 ইন্টু এফসি প্রাইম। তো এফএস হচ্ছে 20 কেএসআই আর এফসি হচ্ছে 1.8 কেএসআই। আর ডিজাইনের জন্য আমরা যে কে ভ্যালুটা ইউজ করি জেনারেলি, কে ইকুয়াল টু এন ডিভাইডেড এন প্লাস আর। এখানে আর হচ্ছে হলো স্ট্রেসের, অ্যালার্বল স্ট্রেসের যে রেশিওটা, তার মানে 20,000 পিএসআই আর হচ্ছে 1800 পিএসআই, সরি পিএসআই, এই দুটার রেশিও। আর আমরা যদি কে ভ্যালু বের করি 0.419, আর যে ভ্যালু বের করবো সেটা হচ্ছে 0.86। সেগুলো ক্যালকুলেশন আমি আর ডিটেলস এখন বলতেছি না, তোমরা এগুলোর সাথে ভালো মতো পরিচিত এখন। আচ্ছা, দেন আমাদের যেটা লাগবে, যে আমরা এখানে যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, এই রিইনফোর্সমেন্টের কিছু ব্যাপার থাকে, যে কতটুকু উপরে আমরা রিইনফোর্সমেন্টটা দিব। তাহলে রিইনফোর্সমেন্টটা হচ্ছিল, আমরা ধরে নেই যে ইফেক্টিভ ডেপথ হচ্ছিল ডি, এবং এই ডি ডিস্টেন্স পর্যন্ত আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট দিব। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে 2টা লেয়ারের রিইনফোর্সমেন্ট দিব। অনেকে প্রশ্ন আসতে পারে যে 2 লেয়ারে কেন আমি সিলেক্ট করতেছি। আসলে এটা ডিপেন্ড করে, তোমরা 2 লেয়ার ধরে যদি শুরু করো সেটা তোমাদের জন্য সেফ হবে জেনারেলি আমাদের এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে। তো আমরা হলো 2 লেয়ার ধরে করব। তো 2 লেয়ার যদি করি, তাহলে আমরা এরকম চিন্তা করতে পারি যে আমাদের এরকম 2 লেয়ার, তাহলে আমাদের ডিটা একটু চেঞ্জ হবে। ডিটা তাহলে কেমন হবে, ডিটা একটু উপরে যাবে। তো এটার সেন্ট্রয়েড আর হচ্ছে ডিস্টেন্স, এটা তখন ডি হবে। আর এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই যে কভারটা ওভারঅল হচ্ছে 4 ইঞ্চি। তাহলে ইফেক্টিভ ডেপথ ডি হচ্ছে আমাদের জন্য 24 ইঞ্চি মাইনাস 4 ইঞ্চি। আমরা ডিটাও বের করে নিলাম, তাহলে আমাদের কে আর এবং ডি এই জিনিসগুলো বের করা দরকার, বের করে। এখন আমাদেরকে আসলে চেক করতে হবে যে এটা আসলে একটা ডাবলি রিইনফোর্সড বিম হিসাবে আমি ডিজাইন করব, নাকি হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসাবে ডিজাইন করব। তো আমাদের তো নির্দিষ্ট একটা প্যারামিটার লাগবে, যেটার জন্য আমি আসলে বলতে পারি যে এটা একটা ডাবলি রিইনফোর্সড বিম হবে নাকি হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড বিম হবে। আমরা এর আগে দেখে আসছিলাম যে আমাদের যে টেনসাইল রিইনফোর্সমেন্ট আছে, এই টেনসাইল রিইনফোর্সমেন্টের একটা মার্জিনাল ভ্যালু আছে, যেটাকে আমরা বলি ব্যালেন্স ফেলিওর। ব্যালেন্স ফেলিওরের যে মার্জিনটা, এটার নিচে যদি কোনো রো থাকে, তার মানে রো যদি লেস দ্যান রো বি হয়, এটাকে জেনারেলি আমরা আন্ডার রিইনফোর্সড বিম বলি।
আর যদি কোনো কারণে রোর ভ্যালুটা রো বি এর চেয়ে বড় হয় সেটাকে আমরা বলি ওভার রিইনফোর্সড। তাহলে ওভার রিইনফোর্সড বিম হতে পারে, আন্ডার রিইনফোর্সড বিম হতে পারে। এর মধ্যে আমরা আগেই বলছি আমরা ওভার রিইনফোর্সড বিম গুলাকে কখনো ডিজাইন করব না এজ এ ওভার রিইনফোর্সড হিসেবে। এখন কারণগুলা কি? কারণ হচ্ছে হলো যখন রো ইকুয়াল টু রো বি হয়, জেনারেলি আমরা জানি যে আমাদের বটম স্টিল এবং টপ কনক্রিট এট দ্য সেম টাইম তারা হচ্ছে হলো আমাদের অ্যালাউয়েবল যে স্ট্রেস কন্ডিশন থাকে সেই স্ট্রেস কন্ডিশনে পৌঁছায় যায়, সেটা হচ্ছে রো ইকুয়াল টু রো বিতে। এবং তার চেয়ে যদি আমি বেশি রিইনফোর্সমেন্ট দেই তখন যেটা হয় কনক্রিট আগে ফেল করে যায়। তার মানে ওভার রিইনফোর্সড মেইন ফেলিওরটা হচ্ছে যে কনক্রিট ফেলিওর। আমরা যেহেতু কনক্রিট ফেলিওর ফার্স্টে চাই না, আমরা চাই যে ফার্স্টে স্টিল হচ্ছে হলো অ্যালাউয়েবলে পৌঁছায়। এই জন্য আমরা যেটা করি যে আন্ডার রিইনফোর্সডে যাই, যেখানে স্টিলের হচ্ছে হলো ফেলিওর আমরা চিন্তা করি। আমরা ফেলিওর বলতে এখানে বোঝাচ্ছি যে অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছায় যায়, এটাকে ফেলিওর তুমি নাও বলতে পারো। আচ্ছা, তাহলে স্টিলের অ্যালাউয়েবলে পৌঁছায় যাওয়াটা আমরা প্রেফার করি ফার্স্ট, কিন্তু কনক্রিটের ফার্স্টেই তোমার হচ্ছে অ্যালাউয়েবলে পৌঁছায় যাওয়া আমরা আসলে প্রেফার করি না। এখন আমাদেরকে দেখতে হবে যে যে বিমটা দেওয়া আছে এই বিমটা ব্যালেন্স কন্ডিশনে কি পরিমাণ মোমেন্ট নিতে পারে। তার মানে তার ব্যালেন্সড কন্ডিশনের মোমেন্ট ক্যাপাসিটি কতটুকু। যদি এই ক্যাপাসিটিটা দেখা যায় যে এইখানে যে পরিমাণ মোমেন্ট আমাদের প্রয়োজন এইটার চেয়ে বেশি, তাহলে আমরা যেটা করতে পারবো যে তোমার আন্ডার রিইনফোর্স হিসাবে তাকে হয়তো ডিজাইন করতে পারবে, যে এটা মোমেন্ট ক্যাপাসিটি রো ইকুয়াল টু রো বি আসলে লাগবে না, তার চেয়ে কম দিলেই আমি হচ্ছিল আন্ডার রিইনফোর্স ডিজাইন করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে সিঙ্গলি রিইনফোর্সড বিম যেটা আমরা আগে ডিজাইন করে আসছি সেটাকে ডিজাইন করতে পারবো। আর যদি দেখি যে না, এখানে যে রো বি এর কারণে যে মোমেন্ট আসতেছে সে ব্যালেন্স ফেলিওরে যাওয়ার পরেও এই পরিমাণ মোমেন্ট আসলে ক্যারি করতে পারতেছে না, তার চেয়ে কম ক্যারি করতেছে, তখন আমাদের যেটা চিন্তা করতে হবে আরো মোমেন্ট ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায়। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি রো ইকুয়াল টু রো বি দিতে পারি। রো ইকুয়াল টু রো বি দিলে আমরা জানি যে ওভার রিইনফোর্সড হয়ে যায়, আমরা ওইভাবে যাবো না। তখন অ্যাকচুয়ালি আমরা যেটা করব, আমরা যেহেতু কনক্রিটের ফেলিওর চাই না, আমরা উপরে আরো কিছু রিইনফোর্সমেন্ট দিয়ে দিব যাতে করে কনক্রিটটা ফেল না করে, তখন আমরা রিইনফোর্সমেন্ট দিয়ে দিব এখানে। তো ওভার রিইনফোর্সডের পরিবর্তে আমরা যেটা করব চেঞ্জ করব হচ্ছিল ডাবলি রিইনফোর্সড বিমে। এটা কিন্তু অর্থ এটা দাঁড়াচ্ছে না যে ওভার রিইনফোর্সড বিম মানে হচ্ছে হলো ডাবলি রিইনফোর্সড। আমরা ওভার রিইনফোর্সমেন্ট বিম হিসাবে যেগুলোকে আসলে ডিজাইন করতে হয় সেটা আমরা করতে পারবো না, তখন আমরা ডাবলি রিইনফোর্সড বিমে চলে যাব। এটা কিন্তু কোনোভাবেই মিন করতেছে না যে ডাবলি রিইনফোর্সড বিমগুলা ওভার রিইনফোর্সড, সেটা মাথায় রাখবা। আচ্ছা, আমি এখন যে কথাগুলো বলতে পারছি বললাম আর কি, এটা কি সবাই থিওরিটিক্যালি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তোমাদের রেসপন্সটা একটু প্রয়োজন। জি স্যার। জি স্যার। আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যাই তাহলে আরেকটু হয়তো বা ক্লিয়ার হবে জিনিসটা, যেটা কোনো ভ্যালু এখানে নাই। তাহলে আমরা ফার্স্টে ধরে নেই যে আমাদের এক্সিস্টিং যে ক্রস সেকশনটা আছে এই ক্রস সেকশনটা যদি ব্যালেন্সড ফেলিওর হয় তাহলে সে কি পরিমাণ মোমেন্ট ক্যারি করতে পারে সেটা আমাদের ফার্স্ট টার্গেট বের করার জন্য। তাহলে the moment which could be resisted by the beam if singly reinforced, এটা মাথায় রাখুন, এটা একটা সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসাবে আমরা যদি চিন্তা করি এবং সেখানে ব্যালেন্স কন্ডিশনে যতটুকু রিইনফোর্সমেন্ট লাগে সেই পরিমাণ রিইনফোর্সমেন্ট আমি দিব, দেওয়ার পরে তার মোমেন্ট ক্যাপাসিটি কত সেটা দেখতে চাচ্ছি। সেই মোমেন্ট ক্যাপাসিটিটা আমরা জানি যে আমাদের উপরের কনক্রিট হচ্ছিল ফেল করে যাবে, তাহলে কনক্রিট যখন ফেল করে তার মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা আমরা লাস্ট দিন দেখে আসছি যে ব্যালেন্স ফেলিয়ারে তার ক্যাপাসিটি কত। তাহলে
fc/2 kj bd স্কয়ার। এখানে আমাদের সবগুলো ভ্যালু বের করা আছে, fc, তারপর হচ্ছে কে, জে, তারপর বি হচ্ছিল আমাদের 13 ইঞ্চি, আর ডি হচ্ছিল আমরা বের করলাম 20 ইঞ্চি। তো এইটা যদি বের করা হয় আসতেছে হচ্ছিল 1686.4 কিপ ইঞ্চ। এখন ভ্যালুগুলোর দিকে একটু ভালো করে দেখো। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে হলো, যদি এই সেকশনে আমি ব্যালেন্স পরিমাণ স্টিল দিই, সেটা 1686 কিপ ইঞ্চি হলো মোমেন্ট নিতে পারবো। কিন্তু আমার মোমেন্টের প্রয়োজন কত? 2530। তার মানে যে পরিমাণ মোমেন্ট প্রয়োজন ব্যালেন্সে গেলেও সে আসলে এই পরিমাণ মোমেন্ট নিতে পারবে না। তার মানে এটা আমাদের দেখতে হচ্ছে যে আমাদের যে রিকোয়ারমেন্ট থেকে কম। এখন আমি যেটা করতে পারি, শুধু টেনসাইল স্টিল বাড়ায় দিতে পারি, তাহলে তার ক্যাপাসিটি হয়তো বা বাড়বে, কিন্তু সেটা হয়ে যাবে ওভার রিইনফোর্স। আমরা শুধু আসলে বটম স্টিল বা টেনসাইল স্টিল বাড়াতে পারবো না। এট দ্য সেম টাইম আমাদেরকে যেটা অ্যাড করতে হবে সেটা হলো উপরে কম্প্রেশন স্টিলও অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে ডিসিশন নিতে পারবো যে শুড বি ডিজাইনড অ্যাজ এ ডাবলি রিইনফোর্সড বিম, এই ক্রাইটেরিয়ার উপরে বেস করে। আচ্ছা, তো আমি এই জায়গাটা কি সবার ক্লিয়ার? তাহলে আমি পুরো স্ক্রিনটা ক্লিয়ার করতে চাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার যখন আমাদের এই যেই ভ্যালুটা দেওয়া থাকবে, মানে এখানে যেমন 2530, তখন এটা থেকে যখন কম আসতেছে, তখন কি আমরা মানে ডিসিশনটা নিতে পারবো যে এটা ডাবলি রিইনফোর্সড হবে? হ্যাঁ, তখন তুমি ডিসিশনটা নিতে পারবে। তাহলে আমি এটা ক্লিয়ার করি, তাহলে আমি আরেকটা জিনিস একটু বুঝাতে পারবো। এখন ধরো কথার কথা আসলো হচ্ছে হলো, এটা ধরো এরকম আসলো 1600 না এসে আসলো হলো ধরো 2800। এটার মিনিং কি বুঝি বলো? ধরো এটার মিনিং এটা আসছে হলো 2800, সে 2800। এখন এটাকে তুমি কি বলতে পারো বলো তো? এই অংশে যাও, এই অংশে গেলে বুঝবো। তার মানে সে ব্যালেন্স কন্ডিশনে নিতে পারতেছে হচ্ছিল, এটা আবার একটা কেস বলতেছি আমি, 2800 কিপ ইঞ্চ মোমেন্ট নিতে পারতেছে ব্যালেন্স কন্ডিশনে। তাহলে ব্যালেন্সের থেকে যদি আমি কম পরিমাণ রিইনফোর্সমেন্ট দিই, তাহলে এটার ক্যাপাসিটি কি আরো কমে যাবে না? কথাটাকে বোঝা জি যাচ্ছে? স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে তখন হয়ে যাচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন এত। তার মানে আমি বুঝতেছি যে আমার আসলে ব্যালেন্সের পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে না, আমি যদি তার চেয়ে কম দেই তাহলেই সে স্যাটিসফাই করে যাবে। তাহলে আমি আন্ডার রিইনফোর্সড বিম বা সিঙ্গলি রিইনফোর্সড বিম ডিজাইন করতে পারবো। কিন্তু যেহেতু এটা কম আমাদের ক্ষেত্রে, আমাদের রিকোয়ার্ড মোমেন্টের থেকে, সেই কারণে আমাকে যেটা করতে হচ্ছে ডাবলি রিইনফোর্সড হিসেবে ডিজাইন করতে হচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছিল যে ডাবলি রিইনফোর্সড বিম হিসেবে আমরা ডিজাইন করবো কিনা ফার্স্টে এই ডিসিশনটা নিতে হবে। সেই ডিসিশনটা নেওয়ার পরে আমরা যেহেতু ব্যালেন্স কন্ডিশনের মোমেন্ট জানি, এই মোমেন্টকে ট্যাকেল দিতে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে সেটা আমরা এখন বের করতে পারবো। আমরা জানি যে মোমেন্ট ইকুয়াল টু হচ্ছিল এএস এফএস ইন্টু হচ্ছিল জেডি। এটাকে যদি রিফরমেশনে যাও, তাহলে AS1 ইকুয়াল টু M1 ডিভাইডেড এফএস জেডি। তাহলে এখান থেকে আমরা আসতেছে 4.9 ইঞ্চি স্কোয়ারের মতো রিইনফোর্সমেন্ট লাগে। এখন আমরা এই পুরো জিনিসটাকে আমাদের সেকশনের রেসপেক্টে একটু চিন্তা করি যে কি বুঝাইতে চাচ্ছে। এখানে বুঝাইতে চাচ্ছে যে 13 ইঞ্চি উইডথের একটা বিম, 24 ইঞ্চি টোটাল ডেপথ, আর এখানে যদি তুমি কত, এটা 4.9, 4.9, এটাকে আমরা বলতেছি AS1। আমি নোটেশন গুলো এখানে দিয়ে রাখি। এই পরিমাণ স্টিল যদি তুমি প্রোভাইড করো, এটা একটা ব্যালেন্সড সেকশন হিসাবে কাজ করবে, এবং তার টোটাল মোমেন্ট ক্যাপাসিটি হবে হচ্ছে হলো আমাদের 1686, আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাই লিখলাম, কিপ ইঞ্চ। এখন তুমি দেখো যে এটা কি আমার টোটাল যে ডিমান্ড আছে এটাকে তো স্যাটিসফাই করতেছে না, তাই না? তার মানে আমার এডিশনাল আরো কিছু মোমেন্ট লাগবে, যেটা এই সেকশনকে ক্যারি করতে হবে। তাহলে ওই মোমেন্টটুকু কত হবে বলো তো তোমরা? আরো এডিশনাল কতটুকু মোমেন্ট তাকে ক্যারি করতে হবে? কত হওয়ার কথা এটা? তার ডিমান্ড হচ্ছে হলো এটা, এটা হচ্ছে ডিমান্ড। এই পরিমাণ তাকে রেজিস্ট করতেই হবে 2530।
আর সে করতে পারতেছে 1686, তাহলে ডিমান্ড কত, এডিশনাল আর কতটুকু ক্যারি করতে হবে? মাইনাস করলে মানে 2530 থেকে 1686 মাইনাস। তাহলে 2530 থেকে 1686 আমরা মাইনাস করব। তাহলে এখানে যদি 2530 মাইনাস হচ্ছিল 1686, তার মানে ধরো 844 এর মতো। আমি এখানে টেন্টেটিভ ভ্যালু গুলো নিচ্ছি, পয়েন্টের পরে আর কিছু নিলাম না। তাহলে এই পরিমাণ মোমেন্ট তোমাকে এডিশনালি নিতে হবে। এখন তুমি নেওয়ার জন্য, এই মোমেন্টটাকে নেওয়ার জন্য তোমার কি করতে হবে সেটাই হচ্ছিল ডিজাইন। তাহলে এই পরিমাণ মোমেন্ট যদি আমি দেই, তাহলে আমার 1686 কিপিঞ্চ মোমেন্ট নিতে পারতেছে। এখন আমি বাকি যে কাজটা করতে পারি সেটা হলো, এই যে মোমেন্টটা ক্যারি করবে, মোমেন্ট ক্যারি করার জন্য এখানে কি আর কোনো ম্যাটেরিয়াল আছে? এটা কততে পৌঁছায় গেছে অলরেডি? এফসি তে পৌঁছায় গেছে। এটা কততে পৌঁছেছে? এফএস এ পৌঁছায় গেছে। তার মানে এইটাও অ্যালাউবলে পৌঁছায় গেছে, এইটাও অ্যালাউবলে পৌঁছায় গেছে। এখানে আর কোনো ম্যাটেরিয়াল নাই যে এডিশনাল স্ট্রেস নিবে, দ্যাটস মিন এডিশনাল মোমেন্ট নিবে। তো এখানে আর কোনো ম্যাটেরিয়াল নাই। এখন আমি যেটা করতে পারি, যে আমি টপে এবং বটমে এডিশনাল কিছু রিইনফোর্সমেন্ট দিতে পারি। যেহেতু আমার টপ এবং বটমের দুই জায়গাতেই ম্যাটেরিয়াল ছিল না, আমি এখন ধরে নিতে পারি যে টপ এবং বটমে আমি এডিশনাল কিছু রিইনফোর্সমেন্ট দিব। এবং এই রিইনফোর্সমেন্টটাকে এখানে আমরা বলতেছি AS2, আর এইখানের যে রিইনফোর্সমেন্টটাকে এটাকে আমরা বলতেছি AS প্রাইম। তো সবসময় যে ইকুয়াল হবে এরকম কিছু না, এজন্য জেনারেলাইজ করার জন্য আমরা ভিন্ন নোটেশন দিলাম। তাহলে AS2 পরিমাণ মোমেন্ট, সরি রিইনফোর্সমেন্ট নিচে দিতে হবে, AS প্রাইম পরিমাণ স্টিল হচ্ছিল উপরে দিতে হবে, যাতে করে সে এই এডিশনাল 844 কিপিঞ্চি মোমেন্ট নিতে পারে। এটাই হচ্ছিল মেইনলি ডাবলি রিইনফোর্স বিম, যেটা এটার কনসেপ্ট। তাহলে আমাদের এখন কাজ যেটা হবে, যে এই স্টিলের পরিমাণগুলো বের করা। এইটা আরেকটা জিনিস হলো, মাথায় রাখো, আমরা বলতেছি যে বটমের যে স্টিলটা আছে সেটা অলরেডি কিসে চলে গেছে? অ্যালাউবলে চলে গেছে। তার মানে AS2 যেটা আছে এইটা আমরা জানি যে এইটাও তাহলে এফএস এ চলে যাবে, অ্যালাউবলে চলে যাবে, কারণ সব স্টিল তো আমরা একই সাথে দিব। তাহলে একটা অ্যালাউবলে যাবে আর একটা যাবে না, এরকম হবে না। যত স্টিল আছে সবই আসলে অ্যালাউবলে চলে যাবে। আর এই যে স্টিলটা, এই স্টিলটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে তার ভিতরে স্ট্রেস কতটুকু আসছে, এইটা আমরা এখনো জানি না। তাহলে আমাদের যদি আননোন হিসাবে চিন্তা করি, এখন কি কি আছে দেখো, এফএস প্রাইমটা আননোন, এএস প্রাইমটা আননোন, আর কি আননোন আছে? AS2টা আননোন। এই তিনটা জিনিস হচ্ছিল আমাদের আননোন। এই আননোন গুলো আমি এখন যদি বের করতে পারি, তাহলে আমি আমার ডিজাইনটাকে কমপ্লিট বলতে পারবো। আমি এতক্ষণ থিওরিটিক্যালি যে কথাগুলো বললাম এখানে, সেটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার আগে আমি একটু নিচে দিয়ে যাই। তাহলে আমি এখন এখানে চলে আসলাম যে ক্যালকুলেশনটা কিভাবে করব। আমি থিওরিটিক্যালি এতক্ষণ যা বলে আসলাম অলমোস্ট তাই কিভাবে ক্যালকুলেট করব। আমাদের M2 আমরা অলরেডি ওখানে ক্যালকুলেট করে আসলাম যে এডিশনাল মোমেন্টটাকে নিতে হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 844 কিপিঞ্চি। এখন প্রশ্ন হতে পারে যে আমি AS2 কতটুকু হবে এবং AS প্রাইম কতটুকু হবে, যেটা আমাকে জানতে হবে। তাহলে AS2টা কিভাবে বের করব? আমরা যদি চিন্তা করি, আমি ক্লিয়ার করে দিই। ধরে নিলাম আমি যে তোমার নিচের যে এই উপরের যে রিইনফোর্সমেন্ট গুলা, এই উপরের রিইনফোর্সমেন্ট গুলা হচ্ছে হলো AS2, জাস্ট টেন্টেটিভলি ধরে নিলাম। তাহলে এইখানে টোটাল যে ফোর্স কাজ করবে সেটা হবে AS2 ইন্টু হচ্ছে হলো FS। আর তাদের যে মোমেন্ট আর্ম থাকে সেটা আমরা জানি যে এটাকে আমরা আগেই ধরে নিয়েছিলাম যে এটা হচ্ছিল ডি প্রাইম, আর এইখান থেকে একদম সেন্টার পর্যন্ত এটা হচ্ছিল ডি। তার মানে এই সেন্টার থেকে যে মোমেন্ট আর্ম সেটা হবে ডি মাইনাস ডি প্রাইম। তাহলে AS2 ইন্টু FS, এটা যে মোমেন্ট ক্রিয়েট করবে এই মোমেন্টটা হচ্ছিল এরকম, যে AS2 FS ইন্টু হচ্ছিল ডি মাইনাস ডি প্রাইম।
আমরা গতদিন থিওরিতে ভালো করে আলোচনা করে আসছি, এখানে জাস্ট আবার রিপ্রেজেন্ট করা। তাহলে এই যে M2 এডিশনাল যে মোমেন্টটা, এটা নেওয়ার জন্য এস পরিমাণ স্টিল, S2 পরিমাণ স্টিল, Fs স্ট্রেস নিয়ে এই পরিমাণ মোমেন্ট ক্যারি করতে হবে। তাহলে এখানে আমাদের সবই জানা আছে, শুধু AS2টা বের করতে হবে। এটা এখানে বলা আছে, দেখো যে AS2 ইকুয়াল টু হচ্ছে M2 ডিভাইডেড Fs ইনটু D বাই D মাইনাস D প্রাইম। আমরা D জানি 20 ইঞ্চি বের করে আসছিলাম, আর এখানে D প্রাইম যেটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে 2.5 ইঞ্চ কভার, যেটা সিঙ্গেল লেয়ারের কভার। আর Fs আমরা জানি যে 20 KSI, আর M2 হচ্ছিল এডিশনাল আমরা বের করলাম যে 843 এর মতো নিতে হবে। এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের 2.41 ইঞ্চি স্কয়ার এডিশনাল রিইনফোর্সমেন্ট লাগবে। তার মানে এই যে AS2টা উপরের যে রিইনফোর্সমেন্ট গুলা, এগুলাকে আমরা বের করতে পারলাম যে আমাদের প্রায় 2.5 ইঞ্চি স্কয়ারের মতো আমাদের রিইনফোর্সমেন্ট লাগবে। এখানে হচ্ছিল AS2টা বের করলাম। এখন আমার নেক্সট দায়িত্ব হবে হচ্ছিল AS প্রাইম কতটুকু সেটা বের করা। সেটা বের করতে গেলে আমাকে যেটা করতে হবে, তার মধ্যে স্ট্রেস কতটুকু সেটা আগে বের করতে হবে। আমি এই জিনিসটা পরে আসতেছি টোটাল রিইনফোর্সমেন্টে। তো আমরা এখন যেটা করব যে আমাদের টোটাল স্ট্রেস কতটুকু এখানে আসে সেটা বের করবো। তো আমাদের ACI রিকমেন্ডেশন অনুযায়ী টোটাল স্ট্রেস আসার কথা হচ্ছিল 2 ইন্টু Fs K মাইনাস D প্রাইম বাই D ডিভাইডেড 1 মাইনাস D। এটা আমরা ফর্মুলা দেখে আসছিলাম লাস্ট দিয়ে। এবং বলা হচ্ছে যে এইখানে যে স্ট্রেসটা হবে, দ্যাটস মিন Fs, এটা কোনোভাবেই তার অ্যালাউয়েবল স্ট্রেসের চেয়ে বড় হতে পারবে না। তার অ্যালাউয়েবল স্ট্রেসের থেকে এটাকে অবশ্যই ছোট হতে হবে। এটা ACI রিকমেন্ডেশন। তো আমরা এখন বের করি, দেখি কত আসে। আসছে 2 ইন্টু Fs ইন্টু হচ্ছিল K মাইনাস হচ্ছিল D প্রাইম বাই D। আমরা সবগুলা ভ্যালু আগে থেকেই জানি, 1 মাইনাস K। তাহলে এটা আসতেছে 20.24 KSI। তার মানে ACI রিকমেন্ডেশন অনুযায়ী এখানে 20 KSI এর একটু উপরে হচ্ছে, কিন্তু ACI রিকমেন্ড করতেছে এটা কখনোই 20 এর চেয়ে বেশি হতে পারবে না। দ্যাটস মিন অ্যালাউয়েবল স্ট্রেসের থেকে বেশি যাইতে পারবে না, কারণ আমরা WSD তে ডিজাইন করতেছি। সো আমরা ধরতেছি হচ্ছিল 20 KSI। সো এটা যদি 20 না এসে ধরো কথার কথা 25 KSI আসে, তোমাদের জন্য বুঝতে ইজি হবে। 25 KSI হলে আমরা 20টা ধরবো মিনিমামটা। আর যদি কোনো কারণে ধরো অন্য একটা কেসে 18 KSI আসলো, তখন কি হবে? সে এখানে 18 KSI আসছে, তখন কি হবে? তোমাকে আবার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। বললাম যে কোনো একটা কেসে ধরো এখানে আর 18 কথা KSI। কেটে কেটে যাচ্ছিল। এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? স্যার আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছিল আসলে। আচ্ছা। এখন হচ্ছিল আমি বলতে চাচ্ছি যে যদি ধরো কোনো একটা ক্যালকুলেশনে 18 KSI আসে উপরের স্টিলের স্ট্রেসটা, তাহলে কত হবে? এখানে কত ধরবো আমরা? বলা হচ্ছে যে Fs প্রাইমটা এটা অবশ্যই Fs থেকে কম হতে হবে। তার মানে 18 KSI যেটা, এটা 20 KSI থেকে কম আছে, তার মানে তখন আমরা 18 ধরবো। জি আমি স্যার। যদি সহজভাবে বলতে যাই যে এইখানে যে স্ট্রেস আসবে এবং 20 KSI এর মধ্যে যেটা ছোট, তুমি সেইটাকে এখানে ধরবে। সহজভাবে যদি বলতে চাই, থিওরিটিক্যালি না বলে যদি এইভাবে বলি যে Fs প্রাইম আর Fs এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে তুমি স্ট্রেস হিসাবে কাউন্ট করবে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ম্যাথে আবার ফিরে আসি। যে আমাদের এখানে হচ্ছে 20.24 KSI আসছে, যেটা 20 KSI থেকে বড়, তাহলে এটাকে আমরা 20 KSI ধরবো, যে দুইটা থেকে যেটা ছোট। তো আমরা যদি চিন্তা করি যে এই দুইটার থেকে স্মলার যেটা, সেটা আমরা নিচ্ছি স্ট্রেস হিসাবে। তার মানে আমরা ধরতেছি যে উপরে আমাদের যে এস প্রাইমটা আছে, এই স্টিলটা Fs প্রাইম পরিমাণ স্ট্রেস নিচ্ছে, যার ভ্যালু হচ্ছে 20 KSI। এখন এটা আসলে কি পরিমাণ মোমেন্ট ক্যারি করবে সেটাও আমরা জানি, যেটা M2 ইকুয়াল টু হবে AS প্রাইম ইন্টু Fs প্রাইম ইন্টু হচ্ছে D মাইনাস D প্রাইম। একই ফর্মুলা, এখানে যদি ফোর্স কাজ করে টোটাল AS Fs প্রাইম, তাহলে মোমেন্ট টার্ম একই থাকবে। তো এখান থেকে আমরা যেটা করতে পারবো, আমরা AS প্রাইমটাকেও বের করে ফেলতে পারবো। যদি আমার 844 কিপ ইঞ্চি এই পরিমাণ মোমেন্টের প্রয়োজন হয়,
কি পরিমাণ স্টিল এখানে লাগবে। তো এটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি যে এস প্রাইম কত, তাহলে এস প্রাইম m2 ডিভাইডেড এস প্রাইম ইন্টু ডি মাইনাস ডি প্রাইম। তাহলে আমরা জানি m2 আমাদের প্রয়োজন হচ্ছিল 843.6 ডিভাইডেড এফএস প্রাইম আমরা মাত্র বের করে আসলাম যে 20 কেএসআই আর ডি মাইনাস ডি প্রাইম। আমি এখানে দেখতেছি ওই একই রকম যে 2.41 ইঞ্চি স্কয়ার। এই পরিমাণ রিইনফোর্সমেন্ট উপরে আমাকে দিতে হবে। আচ্ছা, এখন বলো যে আমি যতটুকু জিনিস বুঝাইছি এতটুকু কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তাহলে এখন আসি আমি যে আমার টোটাল যে রিইনফোর্সমেন্টের কনফিগারেশনটা সেটা। তার মানে আমি আবার একটু পিছন থেকে আসি, সেটা হচ্ছে আমাদের AS1, এটার প্রয়োজন ছিল হলো তোমার কত 4.90, যেটা আমরা লাস্ট স্লাইডে বের করে আসলাম। AS2 যেটা, সেটা আমাদের প্রয়োজন হচ্ছিল 2.41 ইঞ্চি স্কয়ার। আর AS প্রাইম যেটা, AS প্রাইমটা আমাদের দরকার 2.41 ইঞ্চি স্কয়ার। এটা হচ্ছে হলো টেনশন সাইডে এই রিইনফোর্সমেন্টটা, টেনশন সাইডের রিইনফোর্সমেন্ট। আর এটা হচ্ছে হলো কম্প্রেশন সাইডের রিইনফোর্সমেন্ট। সো টেনশন সাইডে যেহেতু আমরা টোটাল রিইনফোর্সমেন্ট একসাথে ক্যালকুলেট করি, আমরা বলতেছি যে AS এটা ইকুয়াল টু হচ্ছে AS1 প্লাস হচ্ছে AS2। তাহলে এটাকে যদি দুইটাকে যোগ করে ফেলো তাহলে তোমার আসছে 7.31 ইঞ্চি স্কয়ার। তাহলে তোমার মোটামুটি নিচের দিকে টেনশন সাইডে যে রিইনফোর্সমেন্টটা লাগতেছে সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 7.3 ইঞ্চি স্কয়ার। আর উপরে যে রিইনফোর্সমেন্ট লাগতেছে সেটা আসতেছে 2.4 ইঞ্চি স্কয়ার। সেটাই আমরা এখন যদি প্রোভাইড করতে যাই, আমরা কিভাবে প্রোভাইড করব, এখানে আমরা দিচ্ছি হলো তোমার যেখানে 7.3 ইঞ্চি স্কয়ার দরকার 6টা 10 নাম্বার বার দিচ্ছি, এবং 6টা 10 নাম্বার বারের যে টোটাল নমিনাল এরিয়াটা আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি হলো 7.62 ইঞ্চি স্কয়ার, যেটা মোটামুটি 7.3 এর থেকে বড়। কেউ যদি মনে করো যে না 0.3 আমি দিতে চাচ্ছি না, সেটা তোমার নিজের চয়েস, তুমি আরো কম্প্রোমাইজ, যদি এতটুকু কম্প্রোমাইজ করো ইটস ওকে, আদারওয়াইজ তুমি হয়তো বা রিইনফোর্সমেন্টের নাম্বার চেঞ্জ করে আরেকটু কমাইতে পারো, যে তুমি 3টা হয়তো বা 10 নাম্বার বার দিলা আর 3টা 9 নাম্বার বার দিলা, দেখতে পারো যে ট্রায়াল দিয়ে হয় কিনা, টোটাল ক্যাপাসিটি বা রিকোয়ারমেন্ট যতটুকু ততটুকু ফুলফিল হয় কিনা। আর উপরে যে রিইনফোর্সমেন্টটা, উপরের রিইনফোর্সমেন্টটা আমরা যেটা করতে চাচ্ছি যে 2.41 ইঞ্চি স্কয়ার, এটাতে আমরা 2টা 9 নাম্বার বার দিচ্ছি আর একটা হচ্ছে 7 নাম্বার বার দিচ্ছি। আমি এখানে জাস্ট কালারটা তোমাদের বোঝার জন্য ভিন্ন করে রাখছি, এটা তোমাদের কিছুই করতে হবে না পরীক্ষার সময়। তো এখানে হচ্ছে একটা 7 নাম্বার বার আর 2টা হচ্ছে 9 নাম্বার বার আমি সাইডে দিচ্ছি। এই তো টোটাল যদি আমি এস প্রাইম ক্যালকুলেট করি যে এই 3টা রিইনফোর্সমেন্ট মিলে টোটাল এরিয়া কত, সেটা হচ্ছে 2.59, যেখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 2.41। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে আমি যখন রিইনফোর্সমেন্ট ব্যবহার করব তখন খুব সাবধানে করতে হবে যে নাম্বার 9 এর সাথে নাম্বার 7 আমি অ্যাড করছি, এই ডিফারেন্সটা জানি নট মোর দ্যান 2 হয়। 9 নাম্বার বারের সাথে তুমি 7 নাম্বার বার ইউজ করতে পারো, অথবা যদি উপরের দিকে যেতে চাও 11 নাম্বার বার ইউজ করতে পারো, এর চেয়ে বেশি ভ্যারিয়েশন যাতে না হয়। তার মানে 9 নাম্বার বারের সাথে তুমি ইচ্ছা করলে 5 নাম্বার বারটা ব্যবহার করতে পারো না, বা জেনারেলি এটা করা হয় না। এটার একটাই কারণ, সেটা হলো যে তুমি যদি একটা কনক্রিটের ভিতরে একটা তোমার মোটা বার দাও আর তার তুলনায় খুবই চিকন একটা বার দাও, ঠিক আছে, এবং তুমি ধরো দুইটাকে একসাথে টানতেছো, দুইটাকে ধরে একসাথে টানতেছো, দেখা যাবে তাদের স্টিফনেস এর ভ্যারিয়েশনের কারণে একটা লোড কম নিবে একটা লোড বেশি নিবে। সো এই কারণে দেখা যায় যে খুব চিকন এবং খুব মোটা রিইনফোর্সমেন্ট একসাথে আসলে ব্যবহার করা উচিত না। সেই কারণে এটা ফিল্ড প্র্যাকটিস যে আমরা 2 এর চেয়ে বেশি ভ্যারিয়েশনে যাব না। 9 এর সাথে 7 দিতে পারো, 9 এর সাথে 11 দিতে পারো। আর তুমি যদি চিন্তা করো যে নাম্বার 7, তো নাম্বার 7 এর সাথে তুমি নাম্বার 5 ইউজ করতে পারো, উপরে গেলে নাম্বার 9 ইউজ করতে পারো, মাঝখানেও যদি আমরা চিন্তা করি নাম্বার 8 ইউজ করতে পারো, নাম্বার 6 ইউজ করতে পারো।
ভ্যারিয়েশনটা ম্যাক্সিমাম এই পর্যন্ত হবে, 2টা নাম্বার এর মধ্যে ভ্যারিয়েশন করতে পারবে। তো ফাইনালি যদি আমরা আমাদের স্কেচটা দেখি তাহলে বলা হচ্ছে যে আমরা এখানে 6টা 10 নাম্বার বার হচ্ছে টেনসাইল রিইনফোর্সমেন্ট দিব, আর উপরে কম্প্রেসিভ রিইনফোর্সমেন্টটা হচ্ছে মিক্সড হিসাবে দিচ্ছি আমরা, যে 2টা 9 নাম্বার বার, একটা হচ্ছে 7 নাম্বার বার। সো তোমাদের যখনই ডিজাইন প্রবলেম করতে হবে, ডিজাইন প্রবলেমের শেষে এরকম একটা ফিগার তোমাদেরকে মাস্ট ড্র করতে হবে, এবং সেটা হ্যান্ড স্কেচ, স্কেলিং এর কোনো প্রয়োজন নেই। আর এখানে আরেকটা জিনিস আমি সবসময় বলে রাখতেছি, সেটা হলো যে এখানে এটাই রিইনফোর্সমেন্ট ডিজাইনের শেষ না, এটার সাথে আমাদেরকে শেয়ার রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে, যেটা আমরা এখন আপাতত আউট অফ দ্য স্কোপ, আমরা সিলেবাসের শেষের দিকে যে হলো শেয়ার ডিজাইন করব, তখন তোমাকে এখানে শেয়ার রিইনফোর্সমেন্টও ডিজাইন করতে হবে। সো এটা শুধু ফ্লেক্সারের জন্য ডিজাইনটা। এখন তোমরা আমাকে বলো যে মোটামুটি আইডিয়া করতে পারছো আমি কি বলতে চাচ্ছি বা ডিজাইনটা কিভাবে করতে হয়? স্যার কথা বুঝতে? এখন বুঝতে পারতেছো? জি স্যার। বললাম যে তোমরা কি মোটামুটি আইডিয়া করতে পারছো যে ডাবলি রিইনফোর্সড বিমটা কিভাবে অ্যানালাইসিস করতে হয় বা কিভাবে ডিজাইন করতে হবে? জি স্যার। আচ্ছা, তোমাদের সাইদ স্যার হচ্ছিল তোমাদের সাথে ডক্টর মাহমুদুর রহমান স্যারের একটা লেকচার শিট শেয়ার করেছেন, তাই না? জি স্যার। তোমরা জি ওইখানে স্যার, হচ্ছে স্যারের ম্যাটেরিয়াল ছিল। হ্যাঁ, স্যারের ম্যাটেরিয়াল যেটা ছিল ওইখানে তোমরা কিছু ওয়ার্কআউট প্রবলেম বা হোমওয়ার্ক টাইপের প্রবলেম এগুলো পাবা। তো সেই জিনিসটা নিজেরা এখন সলভ করবা। সলভ করতে যেয়ে যদি কোনো প্রবলেম ফেস করো দেন আমার সাথে ওগুলো নিয়ে ডিসকাস করতে পারো, ঠিক আছে? সো জি স্যার। ডাবলি রিইনফোর্সড বিমটা আমি এখানেই মোটামুটি শেষ করতে চাচ্ছি। দেন হচ্ছিল আমার আরেকটা টপিকস থাকবে হচ্ছিল টি বিম, যেটা আমি হয়তো নেক্সট ক্লাসে শুরু করবো। তো আর তাহলে কুইজ কি আজকের ক্লাস পর্যন্ত? কুইজের মানে সিলেবাসটা? কুইজের সিলেবাস হচ্ছিল আজকের ক্লাস পর্যন্ত, ডাবলি রিইনফোর্সড বিম পর্যন্ত তোমাদের কুইজ ডিজাইন করবে। স্যার মনে হয় বলছিলেন যে নেলসনের বইয়ের 14th এডিশনে চ্যাপ্টার 4 এ আর কি এই টপিকগুলো আছে স্যার। টপিকগুলো আছে, কিন্তু নিলসনের বইতে আসলে ডাব্লিউএসডি মেথডটা আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে স্যার ওখানে স্যার আসলে ডাব্লিউএসডি মেথডে কোনো ম্যাথ করা নাই, দেখা গেল যে স্যার বেশিরভাগ ইউএসডি তে। তাহলে স্যার আমি যদি এক্সট্রা ম্যাথ দেখতে চাই তাহলে কি আপনি যে মেটেরিয়ালটার কথা বললাম ওইটা থেকে একটু প্র্যাকটিস করব? স্যারেরটা দেখো, কারণ সত্যি কথা বলতে কি ডাব্লিউএসডি মেথড যেটা, এটা এখনো এসিআই কোড অল্টারনেটিভ ডিজাইন মেথড হিসাবে অ্যালাউ করে, এবং আমাদের যে বিএনবিসি আছে যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেখানে এখন পর্যন্ত বিএনবিসিও আমাদেরকে অ্যালাউ করে ডাব্লিউএসডি মেথডটা ব্যবহার করার জন্য, যার কারণে আমরা এখন পর্যন্ত এটা স্টাডি করতেছি। তো এটা এখনো এসিআই কোড বা ইন্টারন্যাশনালি এখনো অ্যাকসেপ্টেড, যদিও অনেক পুরাতন মেথড। তো এটার জন্য তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে হলো নিলসনের যে বইটা, এটা 7th এডিশন বা 10th এডিশন, সেগুলাতে ডাব্লিউএসডি মেথড ছিল, কিন্তু ওইটার পিডিএফ ফাইলটা পাওয়া যায় না ইন জেনারেল, মানে এটা অনেক আগের বই, 1990 এর দিকের বই। ওইটা তোমরা যদি হার্ড কপি কিনতে পারো, ওইখানে হয়তো বা কিছু ম্যাথ তুমি পড়া পেতে পারো, বা হচ্ছে কিছু এক্সাম্পল পেতে পারো আর কি, যদি 7th এডিশন বা 10th এডিশনটা তোমরা জোগাড় করতে পারো, ঠিক আছে? স্যার আপাতত তোমরা মাহমুদুর রহমান স্যারের লেকচার নোটটাই দেখো। স্যার আরেকটা যে মানে ডিজাইন মেথড আছে স্যার, ওটাকে ওয়ার্কিং স্ট্রেস মেথড বলে, মানে ডাব্লিউএসডি না ডাব্লিউএসএম বলে। ওইটার ডাব্লিউএসডি মেথডটা কি স্যার সেম? একই ওয়ার্কিং স্ট্রেস মেথড যেটা বলতেছো একই। আমি মানে স্যার একটা ইন্ডিয়ান রাইটারের বই আর কি এটা পাইছি স্যার, বাট ওইটাও মানে কিছু জিনিস ডিফারেন্ট স্যার, ওরা মেবি ব্রিটিশ কোডটা ফলো করে, প্রিফেসে আর কি ওটা লেখা হ্যাঁ দেখলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা আমাদেরটা মেইনলি হচ্ছে এসিআই কোডকে ফলো করে আর কি। ইন্ডিয়ান রাইটার বলতে কোন রাইটারের বই তুমি দেখছো? স্যার ডক্টর বিসি পানমিয়া, ওনার একটা পিডিএফ ছিল স্যার আমার কাছে। পানমিয়ার বইটা, হ্যাঁ ওটা আমিও চেক করে দেখছিলাম, ওখানে ডাব্লিউএসডি আছে, কিন্তু ফুল বইটা বা পিডিএফটা আসলে পাওয়া যায় না, মানে সেগমেন্ট ওয়াইজ কিছু কিছু আছে আর কি। জি স্যার, চ্যাপ্টার 4, 5, 6 Chapter ওগুলা পাওয়া গেছে স্যার। তোমরা ওইখানে দেখতে পারো, ম্যাথ হয়তো ওইখান থেকে দেখতে পারো, কিন্তু পড়ার সময় যাতে এই মেথডেই করো আর কি, এসিআই কোড ফলো করে আমরা যেটা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ক্লাস রেকর্ডিংটা অফ করে দিই।